এমন বোধহয় কেউ নেই 25 থেকে 30 বছরের পরে যার হাঁটুতে কোনোদিন ব্যথা হয়নি। এই হাঁটু ব্যথার জন্য যদি আমরা পেন কিলার দিতে থাকি, সেটাতে ওর ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না, ওর ডিজিজটা তো থেকেই যাচ্ছে। অন্য কোনো রোগের ক্ষেত্রেও এই হাঁটু ব্যথাটা সিম্পটম হতে পারে। তো গাউট একটা অ্যাকিউট ইনফ্লেমেটরি ডিজিজ, মানে একদম সাডেনলি এটাতে ব্যথা শুরু হয়। গাউট কমনলি হাঁটুতে হয়তো এফেক্ট করে। এই ধরনের হাঁটু ব্যথা দেখা দিলেই সব সময় কি ডাক্তারের দ্বারস্থই হতে হবে নাকি ঘরোয়া কোনো পদ্ধতিও রয়েছে? আমি অ্যাকচুয়ালি দুটো মেসেজ দিতে চাই। একটা মেসেজ হলো হাঁটু ব্যথাটা প্রিভেন্ট করার জন্য, আর অন্য মেসেজটা হলো হাঁটু ব্যথা হলে কি করতে হবে। হাঁটু ব্যথা মানেই কি বয়সের ছাপ, নাকি এটা আপনার শরীরে লুকিয়ে থাকা কোনো রোগের সতর্কবার্তা? প্রতিদিন হাজারো মানুষ হাঁটু ব্যথায় ভুগছেন। কেউ ভাবছেন সামান্য চোট লেগেছে, আবার কেউ ভাবছেন সময়ের দোষ। কিন্তু আপনি জানেন কি, আপনার এই হাঁটু ব্যথাই বলে দিতে পারে আপনার শরীরে কোন রোগ বাসা বেঁধে বসে রয়েছে। আজ সেই বিষয়ে কথা বলবো। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর বরুণ দত্ত। ডক্টর দত্ত, আপনাকে দ্য ওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। আমরা জানি যে একটা বয়সের পর প্রত্যেকটা মানুষই কম বেশি হাঁটু ব্যথায় ভুগছেন বা ভুগে থাকেন। তো আমার একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে আজকের এই এপিসোডটা শুরু করব। সেটা হচ্ছে, কখন মানুষ এই হাঁটু ব্যথাকে সামান্য একটা ব্যথা না ভেবে এটা চিন্তার বিষয়, এর জন্য পরামর্শ নেওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারে? যেমন আপনি বললেন হাঁটু ব্যথা, এমন বোধহয় কেউ নেই 25 থেকে 30 বছরের পরে যার হাঁটুতে কোনোদিন ব্যথা হয়নি। অনেক সময় মানে যারা প্লেয়ার্স অ্যাথলিট, ওদের যে ব্যথাটা হয় সেটা অ্যাক্টিভিটি রিলেটেড। সেটা ওরা জানে কি এটা আমি করেছি, আমার চোট লেগেছে, ব্যথা হচ্ছে, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাব। যেমন যেমন বয়স বাড়ে আমরা জানি, যেমন আমি যদি কম্পেয়ার করি হাঁটুরা, আমরা নর্মালি কম্পেয়ার করি একটা মুভিং পার্ট। কোনো গাড়ি যেমন একটা মুভিং পার্ট, গাড়ির টায়ার কি গাড়ির মোটর, যেটা ইউজের সঙ্গে ক্ষয়ে যায়, আমাদের হাঁটুটাও সেমনি আমাদের মুভিং পার্ট, যেটা বয়সের সঙ্গে ক্ষয়ে যাবে। কিন্তু যেটা যেমন আপনি বললেন, হাঁটুটা হাঁটু ব্যথাটা অনেক সময় হয় কোনো রোগে, কোনো ডিজিজের জন্য। সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি ওটা জানা, কি কোনো ডিজিজের সিমটম না তো। নর্মালি হাঁটু ব্যথা হয় অ্যাক্টিভিটি রিলেটেড, এজ রিলেটেড, ইনফেকশন কিংবা ইনফ্লামেশন। অ্যাক্টিভিটি রিলেটেড আর এজ রিলেটেড আমরা বুঝতেই পারি। আমাদেরকে কি দেখতে হবে, কি হাঁটু ব্যথাটা ইনফেকশনের জন্য হচ্ছে কি ইনফ্লামেশনের জন্য হচ্ছে। ইনফেকশন যদি হয় তবে ব্যথার সঙ্গে ফোলাটা অনেকটা থাকবে, কোনো মুভমেন্ট, একটুও মুভমেন্ট করলেই ব্যথাটা হবে। আর একটু মানে শরীরে যে ইনফেকশনের ভাবটা হয়, একটু জ্বর হবে, একটু উইকনেস হবে। ইনফ্লামেশন মানে যেটা বাতের প্রবলেম, যেটা আমরা বলি বাতের যে প্রবলেমটা হয়, সেটা টিপিক্যালি হবে একটু স্টিফনেস, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে অসুবিধা হবে, অনেকক্ষণ বসে যে উঠতে হাঁটতে শুরু করবে সেটাতে ব্যথা হবে। অনেক রিলেশন হয় এটার মনের মুভমেন্টের সঙ্গে, যেমন অমাবস্যা পূর্ণিমার সময় ব্যথাটা বেড়ে যায়, একটু ফ্যামিলি হিস্ট্রি থাকে। আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কি এই রিলেশনটা যেটা আছে উইথ আদার সিমটমস, যদি সেটার সঙ্গে হাঁটু ব্যথা হয় তার মানে ওটা একটা ইজ আ পার্ট অফ ডিজিজ। যদি অ্যাক্টিভিটির সঙ্গে হয়, যেমন আহ, হাঁটতে শুরু করলাম ব্যথা হলো, কি এজের সঙ্গে যে ব্যথাটা হয়, সে দ্যাট ইজ এ নর্মাল ওয়্যার এন্ড টেয়ার, নট রিলেটেড টু আ ডিজিজ। আর যেটা একদমই। অর্থাৎ আপনি বলছেন যে হাঁটু ব্যথা কেবলমাত্র যে মুভমেন্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটির থেকে হবে বা বয়সের থেকে হবে সেটাই নয়, ইনফেকশন থেকেও হাঁটু ব্যথাটা হতে পারে। একদম, ইনফেকশন থেকে হতে পারে। আর ইনফ্লামেটরি ডিজিজ, যেমন ইনফ্লামেটরি ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, স্পন্ডাইলিয়া আর্থ্রোপ্যাথি, ওটাতে হাঁটুটা ব্যথাটা এক রকমের ওই ডিজিজের একটা পার্ট, একটা সিমটম। সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এটাকে ডিফারেন্সিয়েট করা, কেন কি ট্রিটমেন্টটা আলাদা। আমরা খালি হাঁটু ব্যথার জন্য যদি আমরা পেন কিলার দিতে থাকি, সেটাতে ওর ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না, ওর ডিজিজটা তো থেকেই যাচ্ছে। সেই জন্য আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটাকে ডিফারেন্সিয়েট করে মেন ডিজিজটাকে ট্রিট করা। একদমই। এই যে আপনি এখন বললেন ডিফারেন্সিয়েট করার ব্যাপার, আমরা যেমন জানি যে এক একটা রোগের এক এক রকম লক্ষণ থাকে, আবার অনেক সময় সেম লক্ষণও থাকে। এই হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা কি করে এই ব্যথাটাকে ডিফারেন্সিয়েট করে আমরা বুঝতে পারবো যে এইরকম ব্যথা হলে এই রোগটা হয়েছে?
নর্মালি যেই ব্যথাটা এজ রিলেটেড কিংবা অ্যাক্টিভিটি রিলেটেড ইন দ্য সেন্স দ্যাট যেটা স্পোর্টসম্যান কি হুম অ্যাথলিটস হয় হুম সেটা হবে খালি অন মুভমেন্ট, অন ওয়েট আচ্ছা বেরিং। যেমন যখন ওর হাঁটুটাকে লোড করা হবে, হুম অ্যাট রেস্ট অতটা ব্যথা হয় না। যেটা বলে এক রকমের মানে যে থ্রবিং পেনটা, হুম যেটা টিপ টিপ ব্যথাটা, হুম সেই ব্যথাটা অ্যাক্টিভিটি রিলেটেড এজ রিলেটেড প্রবলেমসে হয় না। সেটা হয় ইনফেকশন কিংবা ইনফ্লেমেশনের ক্ষেত্রে। আচ্ছা ওটাতে হবে রেস্ট পেন, হুম ওটাতে হবে হাঁটুর ব্যথার সঙ্গে হাঁটুটা ফুলে যাবে, হুম হাঁটুটা একটু গরম, একটু গরম ভাব যেটা ওয়ার্মথ থাকে হাঁটুর উপরে সেটা থাকবে। হুম একটু হাঁটুটা অনেক সময় একটু লাল, যেমন ইনফেকশন হলে একটু লাল ভাব হুম যেমন হয়, সেই সেমনি হয়ে যাবে। মানে চামড়ার উপরে একটা চামড়ার উপরে একটা লাল লাল পরত ভাব হয়ে দেখতে যাবে। পারবো হ্যাঁ। আমরা। আর যেটা এজ রিলেটেড সেটা তো মানে হাঁটুটা একরকমের ক্ষয়ে গেছে, হুম যখন লোড করবে হাঁটুটা, যখন হাঁটবেন তখন ব্যথা হবে, যেই রেস্ট নেবে সেই ব্যথাটা ঠিক হয়ে যায়। আচ্ছা বেশ এটা খুবই গুরুত্বপূর্ণ হুম, একটা বিষয় ছিল যে ডিফারেন্সিয়েট কি করে একদম। করা যায়। আর তার সঙ্গে আপনি কথার মাঝখানে গাউটের কথাটা উল্লেখ হ্যাঁ, করলেন। অনেকে মনে করেন এই গাউটটা শুধুমাত্র পায়ের বুড়ো আঙুলের ক্ষেত্রে হয়। আপনি বলছেন যে হাঁটুতেও এই গাউটটা হয়। তো সেক্ষেত্রে কি ধরনের সিমটমস রয়েছে? গাউট নর্মালি যেটা হয় মানে মোস্ট কেসেস পায়ের বুড়ো আঙুল থেকেই শুরু হয়। কিন্তু গাউট একটা অ্যাকিউট ইনফ্লেমেটরি ডিজিজ, মানে একদম সাডেনলি এটাতে ব্যথা শুরু হয়। গাউট কমনলি হাঁটুটাতে এফেক্ট করে, হুম, কিন্তু গাউটে একটা সাডেন অনসেট পেনটা শুরু হবে। পেনের সঙ্গে অনেকটা হাঁটুটা ফুলে যায়, অনেকটা ইনফ্লেমেশন থাকে, গরম ফিলিংটা থাকে হাঁটুর উপরে। হুম, গাউট নর্মালি একটু রিলেটেড টু ফুড অলসো, হুম, মানে হাই প্রোটিন ইনটেক, রেড মিট আচ্ছা কিংবা ভেজিটেরিয়ানের ক্ষেত্রে যেমন হাই প্রোটিন পালস টালস খেলে হুম, ওটার সঙ্গে গাউটটা একটু রিলেটেড আছে। ওই সময় অনেক সময় এটা দেখা গেছে কি পেশেন্টসরা ওটা খেয়েছে, তার 2-3 দিন পরে এই ব্যথাটা শুরু হয়েছে। আর কিন্তু এটা গাউটটা টিপিক্যালি খুব তাড়াতাড়ি ডেভেলপ করে আর অ্যাকিউট হয়। একদমই। তবে হাঁটু ব্যথার কি এরকম কোনো সিম্পটম রয়েছে যে সেটা শুধু হাঁটুর সঙ্গে রিলেটেড বা জয়েন্ট পেইন হুম। রিলেটেড বা জয়েন্টের সঙ্গে রিলেটেড না করে অন্য কোনো রোগের ক্ষেত্রেও এই হাঁটু ব্যথাটা সিম্পটম হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস কি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটা ব্যাকের সঙ্গে হয়, সেটাতে অনেক মানে হাঁটুর পেনটা একটা কম্পোনেন্ট অফ আ ডিজিজ প্রসেস। হুম, যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হলে ব্যাক হবে, আহ, মানে পায়ের পেছনে যে একটা শিরা টানার মতন ব্যথাটা হুম, সেটা হবে। অনেকদের চোখে সিমটম থাকে, ইউরিনারি সিমটম থাকে, হুম, অনেকদের কাশি হয় সঙ্গে, মানে পালমোনারি সিমটমস থাকে। হুম, আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাঁটু ব্যথার সঙ্গে বাকি জয়েন্টেও ব্যথা থাকবে, বাকি জয়েন্ট গুলো ফুলে যায়। হুম, টিপিক্যালি ওদের থাকে মর্নিং স্টিফনেস, মানে সকালে যখন ঘুম থেকে ওঠে হুম, তো ওদের জয়েন্টস গুলো অনেকটা স্টিফ থাকে, আর এই স্টিফনেসটা 1 ঘন্টার বেশি থাকে। আর অন্য ক্ষেত্রে যেমন যেটা এজ রিলেটেড, সেই কন্ডিশনে স্টিফনেস থাকলেও হুম। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় স্টিফনেসটা 1 ঘন্টার কম থাকে। একদমই। খুবই ভালো হুম, কথাগুলো বললেন আপনি এবং খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল এগুলো। সম্ভবত এটা আমার শেষ হ্যাঁ। প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে আজকের আমাদের এই কথোপকথনের পর আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন? এই ধরনের সিম্পটমস দেখলে তাদের কি করা উচিত? বা আজকের এই কথাগুলো শোনার পর তাদের কি করা উচিত? আমি অ্যাকচুয়ালি দুটো মেসেজ দিতে চাই। একটা মেসেজ হলো হাঁটু ব্যথাটা প্রিভেন্ট করার জন্য, আর হুম, অন্য মেসেজটা হলো হাঁটু ব্যথা হলে কি করতে হবে। হুম, প্রিভেনশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হাঁটু ব্যথার জন্য আমাদের নিউট্রিশনটা ভালো থাকা উচিত, আর আমাদের ওয়েটটা কন্ট্রোল থাকা উচিত। হুম, যদি ওয়েটটা কন্ট্রোলে থাকে তবে মানে নর্মাল লজিক, যখন আমরা হাঁটছি হুম, তো একটা পা যখন উপর নিচে যাচ্ছে, একটা পা হাওয়ায় থাকে, তো হুম, অন্য পাটার উপরে প্রায় প্রেশার পড়ছে। ডাবল লোড পড়ে। হুম, তো আপনারা বুঝতে পারবেন যদি কারোর ওয়েট যদি 60 কিলোজ হয়, হুম, যখন ও হাঁটছে, যেই মুহূর্তে একটা পা উপরে আছে অন্য পায়ের উপরে প্রায় 120 কেজি ওয়েটটা পড়ছে। হুম, সেই 60টাকে যদি রিডিউস করে 50 করা হয়, হুম, তো ওই 120টা 100 হয়ে যায়, মানে অলমোস্ট ডাবল বেনিফিট হয়। আর নিউট্রিশনটা মানে আমাদের বোন নিউট্রিশনের জন্য যেমন ক্যালসিয়াম, হুম, ভিটামিন ডি, এগুলো যেগুলো এসেনশিয়াল, সেটা আমাদের ডায়েটে এটা থাকা খুব দরকার। সেকেন্ড পার্ট যেটা হাঁটু ব্যথা কখন ইম্পর্টেন্ট হয়, হাঁটু ব্যথা একটা জিনিস দেখা খুব দরকার, যে আমরা কিছু যদি করতে চাই আর হাঁটু ব্যথার জন্য যদি আমরা করতে পারি না,
যেমন সিম্পল থিংস কি কোনো আমার রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি কি কোনো আমাকে অনুষ্ঠানে যেতে হবে, কোনো বিয়েতে যেতে হবে, আমার মনে হয় আমার হাঁটু ব্যথা আমি যেতে পারছি না, সো দ্যাট ইজ দ্য টাইম উই শুড সিক মেডিকেল ট্রিটমেন্ট। আরেকটা জিনিস যেটা আমাদের সবাইকার ফ্যামিলিতে হচ্ছে, আমাদের বয়স্ক মা বাবা আছে, এজ এখন অনেকটা মানে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে। তো আমাদের যখন বয়স্ক লোকেদের হাঁটু ব্যথাটা হয়, তো আমাদের একটা মেডিকেল ট্রিটমেন্টটা তাড়াতাড়ি সিক করা উচিত, যাতে আমরা ওদের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করতে পারি। কারণ যেমন যেমন বয়স বেড়ে যাচ্ছে তেমন তেমন ট্রিটমেন্টটা ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ ওদের আরো মেডিকেল প্রবলেমস গুলো বেড়ে যাচ্ছে। সো আমি এটা অ্যাডভাইস এটাও করবো কি বাড়িতে যদি কেউ বয়স্ক লোক আছে যাদের হাঁটুতে ব্যথা আছে, যারা হাঁটুতে ব্যথার জন্য নিজের অ্যাক্টিভিটিটা মডিফাই করতে হচ্ছে, কিছু করতে পারছেন না, তো ইউ শুড সিক মেডিকেল ট্রিটমেন্ট। মানে অ্যাট দ্য আর্লিয়েস্ট ইউ শুড অ্যাটলিস্ট কনসাল্ট অ্যান অর্থোপেডিক সার্জন। একদমই। তবে ডক্টর দত্তা, আপনি একটু আগে বললেন ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারটা। তো ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারটাও কি বয়সের সঙ্গে সঙ্গে বাড়ানো কমানো এই বিষয়টা রয়েছে কি? সেটা তো আছেই। ওয়েটটা কম হলে তো হাঁটুর উপরে লোড কম পড়বে, ব্যথাটা কম হবে, কিন্তু এটা একরকমের বিশেষ সাইকেল হয়ে যায়। যেই ওয়েটটা বাড়ে হাঁটু ব্যথা বাড়ে, হাঁটু ব্যথাটা বাড়লে হাঁটা চলা কমে যায়, ওয়েটটা আরো বেড়ে যাবে, আরো ওয়েট বাড়লে হাঁটু ব্যথাটা বাড়বে। তো সেটা একটা আমরা কমনলি দেখেছি, যখন যারা পেশেন্টসরা যাদের হাঁটু ব্যথা আছে, দে এন্ড আপ পুটিং অন ওয়েট, তাদের ওয়েটটা অনেকটা বেড়ে যায়। ওয়েটটা বাড়লে হাঁটুর ব্যথা বেড়ে যায়, অ্যাক্টিভিটি কমে যায়, একটা সাইকেলের মতন শুরু হয়ে যায়। সেই জন্য আমাদের উই শুড ফ্রম ইয়াঙ্গার এজ অনলি ট্রাই অ্যান্ড কন্ট্রোল আওয়ার ওয়েট অ্যান্ড স্টে অ্যাক্টিভ। একদমই। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই ধরনের হাঁটু ব্যথা দেখা দিলেই সবসময় কি ডাক্তারের দ্বারস্থই হতে হবে, নাকি ঘরোয়া কোনো পদ্ধতিও রয়েছে? হাঁটু ব্যথার জন্য, হাঁটু ব্যথার জন্য অ্যাকচুয়ালি একবার তো ডক্টর কনসাল্ট করা আর একটা ইনিশিয়াল এক্সরে নেওয়াটা হয়তো দরকার, যাতে এটা বোঝা যাবে কি হাঁটু ব্যথার মেন কজটা কি। একবার কজটা যদি জানা যায়, যদি ওটা ইনফেক্টিভ কি ইনফ্লেমেটরি না হয় আর এজ রিলেটেড, তবে অনেক কিছু আছে, ফিজিওথেরাপি করা যায়, হট অ্যান্ড কোল্ড প্যাক হেল্প করবে। আজকাল অনেক রকমের এক্সারসাইজ, যেমন থেরাব্যান্ড এক্সারসাইজ, ওই এক্সারসাইজ গুলো মাসল টোনটাকে মেনটেন করে, মাসল পাওয়ারটাকে মেনটেন রাখে। ওই এক্সারসাইজ করে ফুটওয়্যার মডিফিকেশন, শুজ মডিফাই করা যায় যাতে ওয়েট বেয়ারিং অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ হবে, সেসব করে ওয়েটটা মানে পেনটা অনেকটা কন্ট্রোলে রাখা যায়। একদমই। তবে আরেকটা বিষয় বলতে হচ্ছে যে এই হাঁটু ব্যথা এটাকে আমরা কিন্তু বেশিরভাগ সময়ে হালকা ভাবে নিয়ে থাকি। কখনো ভাবছি যে আজকে একটু ব্যথা করছে, কালকে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা আজকে ডক্টর দত্তার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে এই হাঁটু ব্যথা আমাদের শরীরের ক্ষেত্রে একটা SOS সিগন্যালও হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের এপিসোডটা এই পর্যন্তই রাখছি। ডক্টর দত্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গোটা বিষয়টাকে নিয়ে এতটা খোলাখুলি ভাবে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, প্রিয়জনদের সঙ্গে লাইক করুন। যদি কোনো প্রশ্ন থাকে বা শারীরিক অন্যান্য সমস্যা থাকে কমেন্টে জানান, সে বিষয়েও কথা হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়।